যেখানে জুলাই শহীদরা তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন ছিল, সেই অনুষ্ঠানে রাষ্ট্রপতি স্বয়ং ছিলেন, মানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যিনি আছেন উনি স্বয়ং ছিলেন সেখানে। বিদেশি মানে অতিথিরা ছিলেন, তাদের সামনে কিন্তু একটা ভয়ঙ্কর রকম হই হট্টগোল হলো এবং পুরো অনুষ্ঠানটা বলতে গেলে পণ্ড হয়ে যাওয়ার মতো। মাত্র দুটো কারণ, তথ্যচিত্র যেটা প্রচার করা হয়েছে তার মধ্যে এমন কিছু তথ্য দেওয়া হয়েছে এবং এমন কিছু তথ্য ঢেকে রাখা হয়েছে যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। এক জায়গায় বলা হয়েছে যে এক দফা দাবি 3 তারিখে 3 আগস্ট 2024, যে এক দফার দাবিটা উচ্চারিত হলো শহীদ মিনার থেকে, নাহিদ ইসলাম নিজে পাঠ করেছেন। আমরা তখন দেশে ছিলাম ভাই, আমরা দেখেছি। ওই দিনের পত্রপত্রিকা দেখেন, আপনি দেখবেন, কিন্তু ওখানে বলা হয়েছে ওটা নাকি তারেক রহমান করেছেন। আবার রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেই শহীদ তার নামটাই নাই এখানে। তো এই যে মোশাহিবিটা, তার নেট ফলটা কি দাঁড়ালো? এই মানসিকতাকে আপনি কি বলবেন, কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, এগুলো তো নতুন কিছু নয়। যে জাতি 50 বছর পরে স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক করে, হ্যাঁ, যে জাতি আপনার মুক্তিযোদ্ধা নিয়ে বিতর্ক করে, যে জাতি সঙ্গীত নিয়ে বিতর্ক করে, পতাকা নিয়ে বিতর্ক করে, সেইগুলি নিয়ে বিতর্ক করবে, এটা আরো গভীরে যাবে। আমি প্রথমে ওই কথাটায় আসি। আমার যেটা সবচেয়ে খারাপ লেগেছে যে রাষ্ট্রপতি বসে আছেন, মানে রাষ্ট্রপতি মানে আমাদের দেশের সবচেয়ে উঁচু যার পদ, মর্যাদায় যিনি সবার বড়, তিনি বসে আছেন, পররাষ্ট্রমন্ত্রী বসে আছেন এবং নিরাপত্তা কর্মীরা ঘিরে আছে। সেইখানে এরকম হই হট্টগোল করা আমি দেখেছি টিভিতে, এবং এক পর্যায়ে সমস্ত কূটনীতিকরা উঠে চলে গেলেন এবং তাদের মধ্যে একটা সন্ত্রস্ত এবং ভীতিকর পরিস্থিতি বিরাজ করছিল তাদের মনে। কারণ কেন বিরাজ করছিল দেখেন, তার মানে কি তারা নিরাপত্তার উপর নির্ভর করতে পারছেন না। কেন পারছেন না? তারা তো আমাদের দেশে থাকেন, তারা জানেন কি হতে পারে। একটা চেয়ার যদি ঘুরিয়ে মেরে দেয়, আপনি তো প্রথমে আহত হয়ে যাবেন, তারপরে না আপনার যাওয়া বার হবে, তাই না? এবং যে অবস্থা সেখানে গিয়েছে, এই ধরনের আক্রমণ অপ্রত্যাশিত ছিল না। এখন কি ঘটেছে এটা আমাদের বলা দরকার নেই, এটা টিভির মাধ্যমে লোকে দেখেছে, মিডিয়ার মাধ্যমে লোকে দেখেছে। আমার যেটা বলার কথা সেটা হচ্ছে, শৃঙ্খলা যে ভেঙে গিয়েছে এটা কি আপনারা দেখেছেন? যারা বসেছিলেন মঞ্চে, আপনারা কি খেয়াল করেছেন যে ভয় ভেঙে গেছে? ভয় ভেঙে যাওয়া কিন্তু সাংঘাতিক জিনিস। ধরেন ইয়ার 10 পর্যন্ত যদি বাবাকে ভয় না পেতাম তাহলে কিন্তু বখাটে হতাম। মাকে যদি প্রাইমারি শিক্ষায় ভয় না পেতাম তাহলে কিন্তু মূর্খ হতাম। কলেজে যদি শিক্ষককে ভয় না পেতাম, বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষকদের ভয় না পেতাম, ব্যক্তি জীবনে যদি স্ত্রীকে ভয় না পেতাম, বন্ধুদের ভয় না পেতাম সম্ভ্রমের সাথে, তাহলে আমরা কিন্তু চোর ডাকাত গুন্ডা হতাম, বদমাইশ হতাম, সমাজের জন্য আপনার চ্যালেঞ্জ হতাম, সমাজের জন্য উচ্ছিষ্ট হতাম এবং সমাজের চোখে একজন ভণ্ড এবং প্রতারক হিসেবে চিহ্নিত হতাম। আজকে যারা এটা করেছে, উইথ ডিউ রেসপেক্ট, তাদেরকে জানানো হচ্ছিল যে এসে বক্তৃতা দেন। আমি দেখেছি বলা হয়েছে আপনারা এখানে এক এক করে এসে বক্তৃতা দেন। আপনার প্রতিবাদ থাকলে আপনি মুখে বলে ফাটিয়ে ফেলেন, অসুবিধা তো নেই। আপনি ভদ্রভাবে 2 হাত তুলে বলেন যে আমার বলার আছে, এটা কমপ্লিট হয়নি, আমার কিছু কথা বলার আছে। ভাই, যেখানে হিম্মত দেখানোর প্রয়োজন, যেখানে সাহস দেখানোর প্রয়োজন, সেইখানে দেখাইতে পারেন না। দেখান সিনেমা হলে, সিনেমার নাম হলো হিম্মত ওয়ালি, বুঝছেন? কিন্তু বাস্তব জীবনে হিম্মত ওয়ালি পাইবেন না আপনি। হ্যাঁ, ওইটা টিকিট কাটা সিনেমা হলে যাইতে হয় হিম্মত ওয়ালি দেখার জন্য, হিম্মত ওয়ালা দেখার জন্য। তো ভাই, হিম্মতটা যে কালকে দেখাইলেন এতগুলি ফরেন ডিগনিটরিজের সামনে, আপনি যদি সত্যি দেশকে ভালোবাসেন, আই এম নট ক্রিটিসাইজিং ইউ, আই এম জাস্ট টেলিং ইউ, তুমি যদি দেশকে ভালোবাসো, আপনি যদি দেশকে ভালোবাসেন, সমাজকে ভালোবাসেন, শহীদদের ভালোবাসেন, আপনারা যাদের বলছেন যে শহীদ হয়ে গেছে, যারা জীবন দিয়েছে, তাদের স্বার্থে আপনি তো শৃঙ্খলা বজায় রাখবেন। রাষ্ট্র বড়, এই রাষ্ট্র যদি ভেঙে যায়, এই কাঠামো যদি ভেঙে যায়, কোথায় থাকবে আপনার শহীদ? কোথায় থাকবে আপনার মর্যাদা? কোথায় থাকবে আপনার এই আস্ফালন? আমার যেটা মনে হয়েছে কালকে, ইটস অ্যালার্মিং, এটা অত্যন্ত সতর্কতামূলক একটা ব্যাপার, যে সতর্ক হতে হবে। কারণ এখানে আমি মনে করি যে রাষ্ট্র এবং সরকারের একটা অসহায়ত্ব আমি দেখেছি। বিপর্যয় আমি বলবো না, অসহায়ত্ব আমি দেখেছি। এই অসহায়ত্ব রাষ্ট্র হতে পারে না, কারণ রাষ্ট্রের একটা কন্ট্রোল থাকতে হবে। এখন আপনি সব জায়গায় যদি বলেন যে ফেসিজম, তাহলে গাড়ি চালিয়ে আপনি রাস্তার ডান পাশে চলে যাচ্ছেন, ট্রাফিক যদি ধরে এবং ট্রাফিক যদি আপনাকে বলে যে 250 টাকা ফাইন, নাইলে এখান থেকে যাইতে পারবি না, 2000 টাকা ফাইন, আপনি যদি বলেন যে এটা ফ্যাসিজম, এটা হবে? আপনাকে তো ফাইন করতেই হবে তার।
তাই না? আপনি নেমেই যদি ট্রাফিককে পেটানো শুরু করেন যে না গণতান্ত্রিক অধিকার হচ্ছে যেদিকে ইচ্ছে সেদিকে চলা, এটা তো হতে পারে না। কালকে আমার মনে হয়েছে একটা অসম্ভব সতর্ক বার্তা আছে এই সরকারের জন্য, সেটা হচ্ছে নিয়ন্ত্রণ প্রয়োজন। আমি বলছি না যে দমন, আমি বলছি না যে পীড়ন, কিন্তু সুনিয়ন্ত্রণ অবশ্যই প্রয়োজন। কিন্তু প্রশ্নটা উঠে কখন, যখন দেখা যায় যে আপনার আইন প্রয়োগের জন্য, আইন তো অবশ্যই মানার ব্যাপার, কিন্তু তারও চেয়ে বেশি কিন্তু আইনটা প্রয়োগ করার ব্যাপার। আইন তো ভালো ভালো আইন সবার জন্য আছে, আর যদি আমি না মানি আপনি তো আমাকে মানতে বাধ্য করবেন। এখন আইন প্রয়োগের ক্ষেত্রে যদি আপনি চেহারা দেখে দেখে প্রয়োগ করেন, তখন কি সমস্যাটা বেড়ে যায় না? মানে আমার ভাতিজা তুমি, অতএব তোমার জন্য এই আইনটা শিখি, আরেকজন আমার প্রতিবেশীর ভাতিজা, অতএব ওর জন্য আইনটা কঠোর। যদি আপনি এরকম শুরু করেন, তাহলে তো আইন না মানার একটা প্রবণতা মানুষের মধ্যে গড়ে উঠতেই পারে। আপনি যেটা বলছেন সেটা তো শুধু এত সরলীকরণও নয়, আরো ব্যাপার আছে। আপনি কোন দল করেন এটার উপর আইন নির্ভর। এখন ধরেন যাদেরকে আমরা জেলে দিয়েছি কিংবা আছেন যারা আমাদের দেশে, বা ধরেন যেসব লোককে এখন গুন্ডা পান্ডা বলা হচ্ছে, ছাত্রলীগের কথা বলছি, আমি নাম ধরেই বলি, যদি তারা জিততো তারা হিরো হতো না? যদি তারা জিতে যেত, যারা রাস্তায় হকি স্টিক দিয়ে মারামারি করেছে বলছে, গুলি করেছে বলছে, আমরা তো দেখি নাই, তারা কিন্তু হিরো হয়ে যেত আজকে। বলতো কি এরা প্রোটেক্টর, এরা দেশকে রক্ষা করেছে। আর আজকে যারা হিরো তারা কিন্তু জেলে থাকতো এবং তারা হতো ভিলেন। আমি সবসময় একটা কথা বলি যে ভিক্টরি হ্যাজ মেনি ফাদার্স, হ্যাঁ, লুজার হচ্ছে অরফেন ভাই। যদি তুমি হেরে যাও তুমি এতিম, তোমার মা বাপ নাই। হ্যাঁ, কিন্তু আপনি যেটা বললেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে বিচার এবং আইন, সে যদি একচোখা হয়, সে যদি অন্ধ হয়, তাহলে তো সমাজে এই অবস্থা হবেই। এবং এই বিচার এবং অন্ধত্ব কিন্তু আপনি শুধু এই সরকার নয়, তার আগের সরকার নয়, তার আগের সরকার, তারও আগের সরকার, সমস্ত সরকারের আমলে এরকম হয়ে এসেছে, আমরা দেখেছি এগুলো, তাই না? এখন যদি আপনি, আমরা বললে মানুষ কি মনে করে জানেন, ভাবে যে এদের বয়স হচ্ছে, এরা অতীত বলছে। না, অতীত নয়। ৭৫-এর 15ই আগস্ট যেটা হয়েছে, ৩ নভেম্বর যেটা হয়েছে, তারপরে জিয়াউর রহমানকে হত্যা করে যেটা হয়েছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করে যেটা হয়েছে, সেগুলি সব হচ্ছে একটা 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 শৃঙ্খলা ভঙ্গের ইতিহাস। এবং সেই শৃঙ্খলা ভাঙতে 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 তারপরে এসে আমাদের দেশের উপর এক এক সময় শাসনের একটা চাপ, যিনি বসেছেন মাথার উপর তার একটা চাপ, কিছুতেই যায় না। আমার এটা অদ্ভুত লাগে। আপনার পাকিস্তান, বাংলাদেশ, এরকম কয়েকটা দেশ আছে, যে সমস্ত দেশে দেখবেন আমাদের দেশে অনেক বেটার পাকিস্তানের চাইতে, কিন্তু যাবে না যতক্ষণ পর্যন্ত পাছায় লাথি না খাবে, আমি সরি টু সে দিস ওয়ার্ড, যতক্ষণ পর্যন্ত পশ্চাৎ দেশে ব্যত্রাঘাত না হবে অথবা ঘাট ধরে নামানো না হবে, ততক্ষণ যাবে না। আপনার ইংরেজিতে তো একটা কথাই আছে, অল ওয়েল ইজ এন্ড ইজ ওয়েল, যদি শেষ ভালো হয় তো তোমার সব ভালো। তো কেউ তো এই কথাটা বললো না যে আমি পারিনি, আমি সরি, আমি এই পর্যন্ত করেছি, আমার ভুল হলে আমি ক্ষমা চাচ্ছি, আমি গেলাম। দেখতেন মানুষ মাথায় করে রাখতো, বলতে একেই নিয়ে আসতে হবে। সেটা আমাদের দেশে নেই, অদ্ভুত, রাজনীতিতে নেই। বলবে কেন? ওদের তো কোনো ভুল হয় না, আপনি আবার ভুল বলতেছেন, কিন্তু ওদের তো ভুল হয় না। জি, জি, আপনি আমাকে একটা গল্প মনে করিয়েছেন। এটা এটা মনে পড়েছে কেন, ওই যে জিয়া রহমান, তারেক রহমানের সাথে ইউনূস সাহেবকে দেখলাম জাদুঘরের ওপেনিং। তো উনার তো চাকরি চলে গেছে না, উনার তো চাকরি চলে গেছে, মানে উনি তো নাই, চাকরিতে নাই। চাকরিতে কেন নাই, একটা গল্প মনে পড়েছিল আমার, যে আপনার এক জমিদার শিকারে যাবে, তো সকালবেলা সব সাজগোজ করে রেডি হচ্ছে, নাইট গার্ড এসে জড়ায় ধরছে পায়ে, স্যার আপনি কিছুতেই শিকারে যেতে পারবেন না। বলে যে কেন? বলে না আপনি যেতে পারবেন না, আমি স্বপ্ন দেখছি যে শিকারে যে যাবে সে মারা যাবে, যে কোনো 2 জন মারা যাবে। আর বেটা এমন পা ধরে কান্নাকাটি করছে, তো সদাগর এই আপনার যেই ছিল আর কি, যে উনার ওয়াইফ বলতেছে, ও যখন এইভাবে বলছে তুমি আজকে না যাও, অন্য কাউকে পাঠাও। উনি 2 জনকে পাঠাইছে, আরো সাথে কয়েকজন ছিল, কি ওখান থেকে যিনি প্রধান যাকে পাঠিয়েছিল এবং যিনি অশ্বারোহী, 2 জনই মারা গেছে। তখন উনি ওই লোকটাকে ডেকে 10 সহস্র স্বর্ণ মুদ্রা দিছে, আর একটা কথা বলছে কালকে থেকে তোমার আর চাকরি নেই। সবাই অবাক হয়ে গেছে, বলছে আপনি যান বাঁচাইছে আর আপনি বলতেছেন চাকরি নেই? ওরে 10 সহস্র স্বর্ণ মুদ্রা দিছি যান বাঁচানোর জন্য। বলে চাকরি? ভাই নাইট গার্ড যদি রাত্রে ঘুমায় স্বপ্ন দেখে তাহলে আমার দেশ বাঁচাইবো কেডা?
তার দায়িত্ব ছিল না রাত্রে জেগে পাহারা দেওয়া। রাইট, সে না ঘুমালে সে স্বপ্ন দেখলো কি করে, তাই তো? রাইট। আমাদের ইউনূস সাহেব রাত্রি না জেগে ঘুমিয়ে আমাদের দেশের 12টা বাজিয়ে এখন বলতেছে আমার যদি ভুল হয়ে যায় আমি এখানে আসব, বলছে না জুলাই জাদুঘরে আসবো। তো আপনি যে যে ভুল করেছেন সেটা তো আরো 10টা জাদুঘর হলেও এটার ইয়ে হবে না। কারণ বাংলাদেশে আমার মনে হয় তারেক রহমান একাই এটা করতে পারতেন, মানে অনুষ্ঠানটি। এবং কারণ এই মানুষটি ধরেন এখানে আমাদের বাংলাদেশ 2টা শিবিরে বিভক্ত, এটা বুঝতেই হবে। একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে এনটি আওয়ামী লীগ শিবির, পরিষ্কার বিভাজন। এখন এই এনটি আওয়ামী লীগে অনেক ধরনের গ্রুপ সাব গ্রুপ আছে, আছে, যেটা আওয়ামী লীগেও আছে। তো কম, আওয়ামী লীগে কম, আওয়ামী লীগ এত শক্তিশালী সে একাই 100, আর এদের মধ্যে সবাই আছে। এই সবার মধ্যে এখন সবচেয়ে খারাপ পজিশন হচ্ছে ডক্টর ইউনূসের। কারণ ওই সময়টায় কি চক্রান্ত হয়েছে, কার প্ররোচনায় তিনি এসেছেন। আমি তো অবাক হয়ে গেলাম, 5 তারিখ আপনি বললেন গতকালকে, তার আগের দিন থেকে প্রথম আলোই বলা শুরু করছে যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিয়ে মতভেদ ছিল, মানে তাকে দিতে চায় নাই কেউ কেউ, এই কথা বলছে এখন। সাহস, সাহস কোথায় যাচ্ছে দেখেন, সাহস কিন্তু দুঃসাহসে পরিণত হচ্ছে এখন বলতে। কিন্তু এই মতিউর রহমান এবং মাহফুজ আনাম এবং নুরুল কবির গদগদ হয়ে সামনে বসে কিন্তু ইন্টারভিউ নিয়েছে। ওই ইন্টারভিউতে একমাত্র নুরুল কবির কিছুটা চোখে চোখ রেখে কথা বলেছিল, আর বাকি দুজন জাস্ট পেটিং হিম, জাস্ট তাকে এরকম প্যাট করে দিয়ে যে আপনি ভালো, আপনি থাকাতে আমরা বেঁচে গেছি। আজকে ভাষা পাল্টাচ্ছে। আমার এখনো মনে আছে এই যে গ্রেনেড হামলা মামলায়, গ্রেনেড যেটা, মতিউর রহমান প্রথম আলোর বিশেষ ক্রোড়পত্র বের করেছিল, বিশেষ ক্রোড়পত্র, কে দায়ী কে দায়ী না। পরের বছর এটা লাস্ট পেজে চলে আসলো। এইরকম ভেরিয়েশন যারা করে তারা যদি আমাদের জাতির বিবেক হয় তাহলে আমাদের তো অনিবার্য পরিণতি হচ্ছে ধ্বংস। এই যে তারা বলছে আপনার, এই যে আমি মনে করি কি, ধরেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী উনি কখনো স্বীয় জিহ্বাকে শাসনে রাখেননি। তিনি যদি তার জিহ্বাকে শাসনে রাখতেন এবং পরিষ্কার করে কথা বলতেন, অনেক জিনিসের অনেক ধরনের ডাইমেনশন তৈরি হতো। যেমন ধরেন আমি বলি আপনাকে, তার আমলে এই পত্রিকাগুলি বলেছে যে আমাদের চাকরি থাকতো না, আমাদের থেকে সম্পাদনা দায়িত্ব কেড়ে নেওয়া হতো। এইটা আমরা কিন্তু বিশ্বাস করছি যে আপনার কথার উপর ভিত্তি করে, অথচ বাস্তবে আমরা কি দেখেছি, আপনি পত্রিকা লাস্ট দিন পর্যন্ত বের করেছেন, আর যাদেরকে আপনি মদত দিয়েছেন তারা আপনার পত্রিকা আগুন লাগিয়ে দিয়েছে। তাহলে এটার ব্যাখ্যা কি? আপনি বলছেন যে উনি আমাকে সম্পাদক রাখতো না, আপনি সম্পাদক ছিলেন, চাকরি করেছেন, বিরোধিতাও করেছেন, কি হয়েছে ভিতরে আমরা জানি না, কিন্তু বাহ্যিকভাবে আমরা কি দেখলাম, আগুনে জ্বলে গেছে এই আমলে। তাহলে আপনি কোন আমলে আপনি যে আগুনে পুরি সিনেমা বানাইলেন এটা তো বুঝলাম না। কোন আমলে? এগুলি নিয়ে না আসলে আমি আরেকটা প্রসঙ্গে আলোচনা করি, তারপরে শেষ করে দিচ্ছি। আপনি যে কথাটা বললেন যে কালকে ডক্টর ইউনূসকে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়েছে, আমি এমনি জাস্ট কৌতূহলী হয়ে কালকে একটু মানে দেখার চেষ্টা করলাম যে আমাদের এই মুহূর্তে দলে এটাকে নিয়ে আমাদের 3টা জাদুঘর হলো। একটা আমাদের জাতীয় জাদুঘর, আরেকটা আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর, আরেকটা আমাদের জুলাই স্মৃতি জাদুঘর। এবং আমি একটু চেক করে দেখলাম আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর যে জায়গার মধ্যে হয়েছে সেই জায়গার আয়তন হলো 1.25 একর জায়গার মধ্যে, কম বেশি আছে। আগারগাঁও না? হ্যাঁ, আগারগাঁও নাকি? আগারগাঁও, হ্যাঁ আগারগাঁও। বাট এটা একটা ট্রাস্ট, এটা কিন্তু সরকারি প্রপার্টি না, একটা ট্রাস্টের মধ্যে হয়েছে, একটা আধুনিক বিল্ডিং এ হয়েছে। জি জি জি। এখানে প্রায় 3,500 স্কোয়ার মিটারের মতো, স্কোয়ার মিটার, হ্যাঁ 3,500 স্কোয়ার মিটার এই পরিমাণ মানে দর্শনীয় জায়গা আছে, কয়েকটা তালা আছে, বেশ আধুনিক। আমাদের যে জাতীয় জাদুঘর তার যে জমিতে হয়েছে, যে জায়গাটা নিয়ে হয়েছে, তার পরিমাণ হলো 7 একরের মতো, 7.5 একরের মতো। 7.5 একর জায়গার মধ্যে এই জাতীয় জাদুঘরটা শাহবাগে যেটা হয়েছে। আর আমাদের জুলাই জাদুঘর যেটা করা হয়েছে
সেখানে জায়গা হলো 14 একর, বিশাল একটা এরিয়া নিয়ে, এবং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেটা স্থাপিত হয়েছে। তো আমার কাছে মনে হলো যে জাতীয় জাদুঘর এবং মুক্তিযুদ্ধ জাদুঘর, আমাদের জাতীয় এবং মুক্তিযুদ্ধ দুটোই কিন্তু একসঙ্গে জুলাইয়ের মধ্যে ঢুকাই দেওয়া যাবে। জুলাই জাদুঘরটা এত বড়, তো এটা কি আসলে কোনো ইঙ্গিত বহন করে, নাকি এটাই স্বাভাবিক ছিল? আহ এটা তো মহা মুশকিলের প্রশ্নে ফেললেন আপনি। এখন প্রশ্ন হচ্ছে, একটা ইঙ্গিত আছে, মুক্তিযুদ্ধে চাইতে অন্য বিষয়কে বড় করার তো একটা ইঙ্গিত আছে না? একটা বিষয়, একটা গোপন ইঙ্গিত বা একটা পরোক্ষ ইঙ্গিত আমি বলবো হয়তো আছে, কিন্তু সেটা কখনো সার্থক হবে না। কারণ আপনি চাইলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের চাইতে বড় কোনো যুদ্ধ সংগঠিত করতে পারবেন না। আপনি খেয়াল করেন, রাশিয়া এবং ইউক্রেন কিন্তু দীর্ঘদিন ধরে লড়াই করছে, তার মানে ওই ফ্রন্টে একটা লড়াই হচ্ছে। ইরান আজকে থ্রেট দিয়েছে, ইরান গালফ কান্ট্রি গুলিকে অ্যাটাক করতে পারে, 3-4টা কান্ট্রিকে অ্যাটাক করলে ওটা একটা মহাযুদ্ধ হবে। ইতিমধ্যে ইসরায়েল, আমেরিকা, ইরান, দে আর অলওয়েজ অল আর ইন ফাইট। হ্যাঁ, লেবানন, তারা একটা যুদ্ধ হচ্ছে। আফ্রিকায় গোষ্ঠীভিত্তিক যুদ্ধ হচ্ছে, তারপরও দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অতিক্রম করতে পারেনি। আপনি যতভাবেই জুলাই যোদ্ধা করেন, যত বড় জায়গা নিয়েই করেন, লাভ হবে না। কারণ মুক্তিযুদ্ধ হয়েছিল দুটি বৃহৎ শক্তির মধ্যে, তো রাজনৈতিক যুদ্ধ হয়নি, হয়েছিল সামরিক যুদ্ধ। কিন্তু রাজনৈতিক যুদ্ধ হয়েছিল আমাদের সাথে পশ্চিম পাকিস্তানের, তাই না? মানে এখন যেটা পাকিস্তান, এবং সেই লড়াইটা অনেক বেশি জনসম্পৃক্ত এবং জনগণের ভিতরে ছিল। সারা দেশের মানুষ, অল্প মানুষ ছাড়া, অল্প কিছু মানুষ যারা পাকিস্তানকে বেহেশত মনে করে, তারা ছাড়া বাকি আমরা সবাই চেয়েছিলাম যে আমাদের দেশটা মুক্ত হোক, আমরা আমাদের মতো থাকি। আমরা কিন্তু জানতাম না যে মুক্তিযুদ্ধ জাদুঘর আস্তে আস্তে ছোট হয়ে যাবে। তাতে কি হয় আপনাকে আমি একটা রবীন্দ্রনাথের কবিতা বলার লোভ সামলাতে পারছি না, এটা বলেই আমি শেষ করি। প্লিজ বলেন। মৌমাছি আর ভীমরুলে তর্ক, মৌমাছি আর ভীমরুলে তর্ক হচ্ছে, বুঝেছেন? তো ভীমরুল বলছে, ভীমরুল কহে শোনো, আছে সহস্র প্রমাণ, তোমার দংশন নহে আমার সমান, তোমার দংশন নহে আমার সমান। মধুকর নিরুত্তর, মানে মৌমাছি নিরুত্তর, ছল ছল আখি, ছলছল করছে আখি, বনদেবী কহে তারে চুপি চুপি ডাকি, কেন বাছা নত জানু, এ কথা নিশ্চিত, বিষে তুমি হার মানো, মধুতে যে জিত। বুঝতে পেরেছেন? বিষ ষড়যন্ত্রে আমরা হার মানতে পারি, কিন্তু মুক্তিযুদ্ধের যে মধু, সে মধু আমাদেরকে জয়ী করবে। আজকে 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের কবিতা দিয়েই আমি শেষ করলাম।